সুপ্রিয় শিক্ষার্থী, আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন বাংলা ক্লাসে। আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা তোমাদের একটি গল্প নিয়ে, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত একটি গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গল্পটি আলোচনা করার পূর্বে আমরা আজকে একটিমাত্রই ছবি দেখব। একটিমাত্র ছবি দেখার মধ্য দিয়েই আমরা আজকে আমাদের গল্পের শিরোনামটি বুঝে নেওয়ার চেষ্টা করব। এই ছবিটি আমাদের নারী যারা আছে, আমাদের মায়েরা যারা আছে, আমাদের বোনেরা যারা আছে, তাদের কাছে খুবই প্রিয় একটি বস্তু। সেটি হচ্ছে গলার হার, যাকে আমরা বলছি নেকলেস। এই নেকলেস, সোনার নেকলেস বিশেষত, প্রত্যেক নারীর কাছেই আলাদা একটা মহিমা বহন করে। এই আভরণ দ্বারা তারা আচ্ছাদিত হতে, অর্থাৎ যারা নারীরা আছেন, আমার মায়েরা যারা আছেন, তারা নিজেদেরকে আচ্ছাদিত করতে বেশ পছন্দ করেন। এই নেকলেস, সোনার নেকলেস, নারীদের কাছে যেমন খুবই গুরুত্ব বহন করে, কোনো কোনো নারীর কাছে এই নেকলেস এতটাই আরাধ্য হয়ে ওঠে, আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুর জায়গাকে এতটাই নাড়া দিয়ে যায় যে সেই নারীর কাছে এই নেকলেসটি হয়ে ওঠে তার আকাঙ্ক্ষা, তার আশার বাস্তবায়নের একটা প্রধান অনুষঙ্গ। আমরা দেখব এই গল্পে এই নেকলেসকে নিয়েই বড় ধরনের একটা বাক পরিবর্তন ঘটে এবং আমাদের গল্পের নারী চরিত্রের জীবনের বাকবদল এমনভাবে ঘটিয়ে দেয় যার পরিণতি হয় ভয়াবহ। আমরা ভয়াবহ, দুর্দশাময় বা যন্ত্রণা ক্লিষ্ট পরিণতির কথা বলতে মূলত মৃত্যুকেই বুঝি, কিন্তু ট্র্যাজেডিতে বা ট্র্যাজেডি নাটকে আমরা দেখি যে মৃত্যুবরণ করাটাই আসলে মূলত যন্ত্রণা ভোগের জায়গা নয়, বরং প্রতিনিয়ত জীবনের প্রত্যেকটি পর্যায়কে দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করার যে প্রক্রিয়া, যে চরিত্রটি এই যন্ত্রণা ভোগ করতে করতে প্রতিটি দিনকে অতিবাহিত করে, এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ পরিণতি। মারাত্মক পরিণতি বলতে, ভয়াবহ এবং বিভৎস পরিণতি বলতে আমরা মূলত যা বুঝি সেটি হচ্ছে এই। তাহলে আজকে যে আমরা ছবিটি দেখছি, হার, গলার হার, এটি নিয়ে আজকে আমাদের গল্প। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আজকের পাঠ আমাদের নেকলেস। এই গল্পটি গিদা মুপাসা লিখেছেন, যিনি ফরাসি একজন গল্পকার, জগৎ বিখ্যাত গল্পকার। এই ফরাসি ভাষায় লিখিত এই গল্পটি অনুবাদ করেছেন আমাদের গুণী শিল্পী, একাধারে যিনি লেখক আবার রাজনীতিবিদ। চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, চট্টগ্রামে তার বাস, আবাসস্থল তার চট্টগ্রাম উপজেলার ধলঘাট গ্রামে। এই অনুবাদকের নাম হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। আমরা গিদা মুপাসা এবং পূর্ণেন্দু দস্তিদার এই দুইজন গুণী মানুষকে নিয়েই আলোচনা করব। এই দুজন গুণী মানুষকে নিয়ে আলোচনা করবার পূর্বে
আমরা ছোট্ট করে একটু মূল ভাবটা দেখে নেই, কেননা আজকের গল্পের মূল ভাবটি আসলেই ছোট, গল্পটা বেশি। সেজন্য মূল ভাবটা আমি একেবারে ছোট্ট করে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের চেতন জগৎ থেকে আমরা যখন অবচেতন জগতে অবগাহন করি, সেই অবচেতন জগতে অবগাহন কালে আমরা যদি এই অবচেতনকে সর্বময় প্রাধান্য দেই, সর্বময় প্রভাবের অধিকারী বলে বিবেচনা করে নেই, তবে এর ফল যে সবসময় ইতিবাচক হবে বিষয়টি এমন নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা আমাদের অবচেতন মনকে যদি সব দিক থেকে সব সময় প্রভাব বিস্তার করতে দেই, সর্বময় প্রাধান্যের অধিকারী করে রাখি, তবে এর ফল অধিকাংশ সময়ই মন্দ ফল বয়ে আনে, যেটা আমরা আমাদের নেকলেস গল্পের নারী চরিত্রটির ক্ষেত্রে দেখতে পেয়েছি। আমরা গল্পটি যখন আলোচনা করব তখন আমরা ভিন্ন মানসিকতার, ভিন্ন মনস্তত্ত্বের একটি নারী চরিত্রের রূপকে উন্মোচিত হতে দেখব, যেটা হয়তো আমাদের অনেকের কাছে অপরিচিত, যে এরকম মানসিকতার, এরকম মনস্তত্ত্বের মানুষও পৃথিবীতে হয়। তাহলে এই অবচেতনকে এই নারীটি অধিকাংশ রূপে অধিকতর ভাবে প্রভাব বিস্তার করতে দেয়, প্রাধান্য বিস্তার করতে দেয়। তৎপরবর্তীকালে তার চূড়ান্ত যে ভয়াবহ বিভৎস পরিণতিটা হয়েছিল, এই মন্দ ফল বয়ে আনার ফলে তার জীবন থেকে তার 10টি বছর কিভাবে কায়ক্লেশে কেটে হারিয়ে গেছে, তার জীবন চলে গেছে, তার জীবনের মূল্যবান যে সময়গুলো সেগুলো চলে গেছে, সেটা আমরা দেখতে পাবো। এজন্যই আমাদের গীতা মোপাসা, বিখ্যাত গল্পকার, তিনি দেখানোর চেষ্টা করেছেন যে অবচেতন জগৎকে, অবচেতন জগতের খেয়াল খুশিকে, অবচেতন জগতের যে প্রভাব, এই প্রভাবকে আমরা যদি বাড়তে দেই, মনের মধ্যে বিস্তার লাভ করার সুযোগ দেই, তবে এর ফল অবশ্যই মন্দ হবে। এদিক থেকে তিনি সকলকে সদা সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন এই গল্পে। আর যে বিষয়টি আছে এই গল্পের, তোমরা পাঠ পরিচিতি দেখতে পারো। পাঠ পরিচিতিতে এই গল্পের কাহিনী সংক্ষেপ মূলত দেয়া আছে। ভাবের গভীরে গিয়ে বিস্তারিত এই কথাগুলো ওই অর্থে দেয়া নেই। আমি তোমাদের গল্পটি বোঝার সুবিধার্থে আমি বিষয়টি নিয়ে আলোচনা করে দিলাম। লেখক পরিচিতিতে গীতা মোপাসা সম্পর্কে আমরা যদি বলতে যাই, তবে তিনি জন্মগ্রহণ করেন 1850 সালে 5ই আগস্ট ফ্রান্সে, নরমান্ডি শহর, সেই শহরে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হচ্ছে হেনরি রেনরি আলবার্ট গীতা মোপাসা। তিনি পড়াশোনা করেছেন 1867 খ্রিস্টাব্দে একটি নিম্ন মাধ্যমিক স্কুলে। সেখানে জগৎ বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লোবেয়ার সাথে, ফ্লোবেয়ার, বুঝতে পেরেছ নিশ্চয়ই, ফ্লোবেয়ারের সাথে তার সাক্ষাৎ হয়। আর এই সাক্ষাতে শেষ পর্যন্ত আমাদের গীতা মোপাসাকে জগৎ বিখ্যাত গল্পকার বানানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। এই গুণী মানুষের সাহচর্যে গীতা মোপাসা যখন এসেছেন, তার জীবনের বাক পরিবর্তিত হয়ে গেছে এবং পরবর্তীকালে তিনি কাব্যচর্চা দিয়ে শুরু করলেও, কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও আমাদের এই গুণী গল্পকার মূলত শেষ পর্যন্ত গল্পকার হয়ে ওঠেন। এই গল্পকারের পরবর্তী জীবনে তিনি, আমি আগেই বলেছি যে অভিভাবকের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন আমাদের এই গুস্তাভ ফ্লোবেয়ার, বিখ্যাত ঔপন্যাসিক। এই ঔপন্যাসিকের বাসায় তার আরও দুজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যারা পাশ্চাত্য সাহিত্য রীতির
অনেকগুলো রীতির প্রবক্তা। তার মধ্যে একজন হচ্ছেন এমিল জোলা, আর দ্বিতীয়জন হচ্ছেন ইভান তুর্গনেভ সহ আরও বেশ কিছু মানুষের সাথে তার পরিচয় ঘটে। এই জগৎবিখ্যাত লেখকদ্বয়, ফ্লোবেয়ার ঔপন্যাসিক এবং আরও কিছু মানুষের সঙ্গে, বিখ্যাত মানুষের সঙ্গে আমাদের গিদা মোপাসার পরিচয়ের সূত্র ধরেই তার ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং জীবনের আদর্শগত বাক পরিবর্তনগুলো ঘটে যায়, যার ফলে তিনি শেষ পর্যন্ত একজন বড় সাহিত্যিক রূপে, একজন বড় গল্পকার রূপে পৃথিবীর সামনে আবির্ভূত হতে পেরেছিলেন। আমাদের এই গল্পকার মৃত্যুবরণ করেছেন 1893 খ্রিস্টাব্দের 6ই জুলাই। তবে একটা কথা না বললেই নয় যে তার গল্পগুলো আমরা দেখেছি যে তার গল্পগুলোর মধ্যে ধর্মীয় যে রীতিনীতির বিষয়গুলো আছে সেগুলো উপেক্ষিত হয়েছে। এমনকি সামাজিক, রাজনৈতিক জীবনের আদর্শগত যে দ্বন্দ্বের জায়গাগুলো, এই জায়গাগুলো তার গল্পের মধ্যে ওই অর্থে প্রবেশই করেনি, আর এই বিষয়গুলো তার গল্পকে প্রভাবিত করতে পারেনি। তাহলে তার গল্পগুলো কি নিয়ে রচিত? তোমরা আজকের যে নেকলেস গল্পটি আমাদের পাঠ্য, এই গল্পটি পাঠ করলেই বুঝতে পারবে যে মানুষের চেতনাগত জায়গাগুলো নিয়ে, মানুষের মনস্তাত্ত্বিক বলয়ের জায়গাগুলো নিয়ে, মনস্তাত্ত্বিক রূপান্তরের বিকাশধর্মিতার জায়গাগুলো নিয়ে, মনস্তাত্ত্বিক বিকাশের বিবর্তন ধর্মিতার জায়গাগুলোকে নিয়ে তিনি আলোচনা করেছেন। আমরা আমাদের সাহিত্যিকদের মধ্যে দেখেছি যে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সৈয়দ ওয়ালিউল্লাহ অনেকাংশেই মানুষের মনস্তত্ত্বকে নিয়ে আলোচনা করেছেন। তবে গিদা মোপাসার সঙ্গে এই সাহিত্যিকদের পার্থক্যের জায়গা হচ্ছে যে এনারা সমসাময়িক বিষয়গুলোকে মানুষের মনস্তত্ত্বের ভেতরে নিয়ে বাহ্যিক পরিবেশ কিভাবে তাদের মনস্তত্ত্বকে পরিবর্তিত করছে সেই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করেছেন। আর গিদা মোপাসা যখন গল্প চর্চা করেছেন, গল্প লিখেছেন, তখন ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, আদর্শগত যে দিকগুলো আছে তার গল্পে এই দিকগুলোর প্রভাব তিনি কোনো মতেই পড়তে দেননি। আর একটা কথা না বললেই নয় যে তার গল্পে আমরা অসম্ভব রকমের অসাধারণ এক ধরনের সংযম লক্ষ্য করেছি। তিনি গল্পের ভিতরে কখনো হারিয়ে যাননি। পুরো গল্পের ভিতর তিনি যেন গল্পেরই কোনো একটা প্রধান চরিত্র হয়ে যেন ঘুরপাক খেয়েছেন, যে কারণে আমরা বিস্ময়করভাবে দেখেছি তার জীবনবোধের জায়গাগুলোকে অসাধারণ সংযমের সঙ্গে ভাষা এবং বাক্য ব্যবহারের মধ্য দিয়ে, শব্দ ব্যবহারের মধ্য দিয়ে তিনি তার গল্পগুলোকে সাজাতে পেরেছেন। তো এই গুণী শিল্পী আমরা বলেছি যে 1893 সালের 6 জুলাই মৃত্যুবরণ করেছেন। আর আমাদের এই গুণী শিল্পীর যে গল্প নেকলেস, যেটা ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল, এই ভাষাটি থেকে যে গুণী মানুষটি আমাদের নেকলেস গল্পটি পড়ার উপযোগী করে দিয়েছেন, আমরা যারা ফ্রেঞ্চ ভাষা পারি না, বাংলা ভাষা যারা জানি, তারাও যাতে এই গল্পটা পড়তে পারি এই সুযোগটা করে দিয়েছেন আমাদের অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার। পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন, পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। 1909 সালের 20 জুন তিনি জন্মগ্রহণ করেন আমাদের পূর্ণেন্দু দস্তিদার। তিনি ছিলেন একাধারে লেখক এবং রাজনীতিক। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার কারণে তাকে কারাবরণও করতে হয়েছে। খেয়াল করে দেখো যে আমাদের মাস্টারদা সূর্য সেন, নিশ্চয়ই নাম শুনেছ, ব্রিটিশ বিরোধী আন্দোলনকারী। তিনি এই সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত যে যুব বিদ্রোহ সংঘ ছিল সেখানে তিনি অংশগ্রহণ করতেন এবং এই কারণে তাকে কারাবরণও করতে হয়েছে। পেশাগত জীবনে তিনি আইনজীবী ছিলেন, আর সমাজকে নিয়ে চিন্তা করতেন, সমাজকে নিয়ে ভাবতেন, সমাজের পরিবর্তনগুলোকে দেখার চেষ্টা করতেন
এবং সমাজ ভাবুক লেখক হিসেবে তার বেশ খ্যাতি ছিল। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম, বীরকন্যা, প্রীতিলতা ওয়াদ্দেদার। এছাড়া অনুবাদ গ্রন্থের মধ্যে আমাদের মোপাসার গল্পগুলো রয়েছে, শেখবের গল্প রয়েছে। এই গল্পগুলো নিয়ে তিনি কাজ করেছেন। আমরা এই নেকলেস গল্পের কিছু শব্দার্থ নিয়ে আজকে কাজ করব। যদিও এই গল্পটি ফ্রান্সের একটি গল্প, ফ্রান্সের তৎকালীন সময়ের বিষয় পরিস্থিতিকে কিছুটা হলেও উন্মোচিত করেছে, কিন্তু এই গল্পে নেকলেসকে কেন্দ্র করে একটি নারীর যে পরিণতির জায়গা সেটা তিনি দেখানোর চেষ্টা করেছেন। তবে নতুন নতুন অনেক কিছু শব্দ আমরা এই নেকলেস গল্পের মধ্যে পাবো, যেগুলোর অর্থ বাক্য সহ তোমাদের প্রয়োগ করতে জানতে হবে। প্রথমে আছে, দেখো, ফ্রা। ফ্রা হচ্ছে ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই ফ্রা অর্থাৎ এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য যারা আছে, সদস্য হয়, ফ্রান্স এই ইউরো বা ফ্রা ব্যবহার করে। ফরাসি মুদ্রার নাম হচ্ছে এটা। কনভেন্ট শব্দের অর্থ খ্রিস্টান নারী মিশনারিদের জন্য, নারী মিশনারিদের দ্বারা পরিচালিত এক ধরনের স্কুল। আবার কনভেন্ট শব্দের অর্থ খ্রিস্টান যে মিশনারি আছে, এই মিশনারিদের আবাসও হচ্ছে কনভেন্ট। তবে আমরা গল্পে কনভেন্ট বলতে মিশনারিদের যে আবাস অর্থাৎ বসবাসের যে জায়গা সেটিকেই দেখতে পাবো। পারি। পারি হচ্ছে প্যারিসের ফরাসি নাম। এরপর আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে প্যালেস রয়্যাল। প্যালেস রয়্যাল হচ্ছে বড় রাজকীয় যে প্রাসাদ, এই প্রাসাদগুলোকে আমরা বলছি প্যালেস রয়্যাল। এরপর আমরা পাচ্ছি বল নাচ। এটা ইউরোপে এবং বিশেষত ফ্রান্সে সামাজিক অনুষ্ঠান বিশেষে বিশেষ এক ধরনের নাচ তারা প্রদর্শন করে। তোমরা হয়তো দেখে থাকবে, এই বিশেষ ধরনের নৃত্য বা নাচই হচ্ছে বল নাচ নামে পরিচিত। আর পরে যে শব্দটি আমরা পাবো সেটা হচ্ছে স্যাটিন। স্যাটিন হচ্ছে মসৃণ, খুব চকচকে, বেশ শাইনি এক ধরনের রেশমি বস্ত্র। আমরা শব্দার্থের জায়গাটাও শেষ করলাম। তোমাদের লেখক সম্পর্কিত তথ্যগুলো অন্য গল্পের ক্ষেত্রে তোমরা একটা লেখককে নিয়ে আলোচনা করো, একটা লেখককে নিয়ে আলোচনা করে তোমাদের হয় পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। কিন্তু নেকলেস গল্পটি যেহেতু বিদেশি একটি গল্প, ফ্রান্সের একটি গল্প, সেটিকে অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। সেজন্য পূর্ণেন্দু দস্তিদার এবং গিদা মোপাসা দুজনেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দুজনের বিশেষ বিশেষ লেখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কে কোথায় জন্মগ্রহণ করেছেন দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই জায়গাগুলো শব্দার্থের জায়গা, পাঠ পরিচিতির জায়গা, এই জায়গাগুলো তোমরা আত্মস্থ করতে থাকো। পরবর্তী ক্লাসে আমরা এই নেকলেস গল্প নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত প্রত্যেকের সুস্থতা কামনা করছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।